জেল থেকে ফিরে এসে রাজবাড়িতে পুজোর সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। খাজনা দিতে না পারার কারণে নবাব কাসেমের হাতে বন্দী হলেন রাজা কৃষ্ণচন্দ্র। তাকে পাঠানো হলো বিহারের মুঙ্গেরের জেলে। বন্দিদশা কাটানোর পর তিনি যখন নদীপথে বাড়িতে ফিরছিলেন, তখন কৃষ্ণনগরে পৌঁছানোর আগে ধুবুলিয়াতে বিসর্জনের বাজনা শুনতে পান। তখন রাজা কৃষ্ণচন্দ্র যারা নৌকা চালাচ্ছিলেন তাদের জিজ্ঞাসা করেন, এটা কিসের বাজনা? তখন তারা উত্তর দেন, দুর্গাপুজোর বিসর্জনের বাজনা। অর্থাৎ তার আগে থাকতেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বে দুর্গাপুজো হয়ে আসছিল। তখন কৃষ্ণচন্দ্র দুঃখের সহিত বলেন, তাহলে এবছর আর দুর্গাপুজো দেওয়া হলো না। তিনি বাড়িতে আসার পর সেই রাতেই স্বপ্ন দেখতে পান। স্বপ্নে তাকে বলা হয়, যেহেতু তিনি দুর্গাপুজো দিতে পারেননি, দুর্গা মায়ের আর এক রূপ রয়েছে, সেই পুজো তিনি দিতে পারেন। এরপরেই তিনি রাজদরবারে এসে বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে কথা বলে জানতে পারেন জগদ্ধাত্রী নামে একটি মাতা রয়েছে, যাকে পুজো করা হয়। প্রায় 265 বছর আগে দুর্গাপুজোর নবমীর ঠিক 1 মাস পর কার্তিক শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন তিনি। তৎকালীন সময় চন্দননগরের জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ। তবে তখন কৃষ্ণনগরের নাম ছিল ফরাসডাঙ্গা। যখন রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করলেন, ঠিক তখন ইন্দ্রনারায়ণ চৌধুরী বলেন, তাহলে আমরাও চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করব। তবে চন্দননগরে দুর্গা পুজোর মতোই 4 দিন পুজো হলেও কৃষ্ণনগরে মাত্র 1 দিন জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। সেই পরম্পরা বজায় রেখে আজও কৃষ্ণনগরে ধুমধাম করেই এবার পালিত হয় জগদ্ধাত্রী পুজো। মূলত দুর্গাপুজোর 1 মাস পর কার্তিক শুক্লা নবমীতেই এই পুজো হয়ে থাকে। এবছরও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ চমক রয়েছে। তবে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ রাজবাড়ির পুজো। এখানকার প্রতিমা অন্য রকমের। মূলত ঘোড়ার পিঠে চড়ে থাকেন জগদ্ধাত্রী মাতা। সেই পুরনো ঐতিহ্য মেনে আজ পূজিত হচ্ছেন রাজবাড়ির জগদ্ধাত্রী মা। সকাল 7টা থেকে শুরু হয়েছে সপ্তমী পুজো। এরপর অষ্টমী এবং নবমী পরস্পর পূজিত হবেন জগদ্ধাত্রী মাতা। সকাল থেকেই দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এসে অঞ্জলি দিতে। তবে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রথা এখনও বজায় রেখেছে রাজবাড়ি, বর্তমান রাজপরিবার। হ্যালো। হ্যাঁ, অসুবিধা নাই, সে সরে যাব, কিন্তু লাগবে এক পুরোপুরি। ও আচ্ছা আচ্ছা। কথা না, বলো। ওরা ওইভাবে না, আমাকে বলেছিল এটাই যে মানে যদি 20, 30 বা 40 না, ওরা বাড়িতে এসে আমাকে 6-এর অফার দিয়ে গেছে। 6 বলতে 6 ফিক্স। ফিক্সটা তো 1000 হয়। কথা বলো, যদি হয় তাহলে। আমি এই সেটা জানি না দাদা, আমাকে বলেছিল এইভাবে, যেটুকু বলেছিল যে যদি 40 লাস্ট 50-এর মধ্যেও যদি হয় তাহলে আমরা আছি, তাহলে তোমরা আমাদের এই ঠিক আছে, বলে দাও, বলে দাও যে ওখানে 50 নিবে, আমি আর কোনো বিষয় ইন্টারফেয়ার করবো না। বলছে আমাদের তাহলে একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, মাঝে শুনতে পাচ্ছিলাম না, বলো। ওকে বললাম এটাই যে সাহেবদা এখান থেকে সরে যাবে, আমিও সরে যাব, এটা লাগবে, হ্যাঁ, টাকা লাগবে। এটা তো ঘটনা হচ্ছে যে তারপর সাহেবদা কোনো রকম হেল্প করতে হবে না রেকর্ডের ব্যাপারে। তোমরা যেটা বলেছিলে রেকর্ডের ব্যাপারে হেল্প করার কথা, কোনো অবজেকশন তুলে নিতে, তো এরকম কোনো হেল্প করতে পারবে না, যা সরে যাবে সাহেবদা, তাই তো নাকি? হ্যাঁ, একদম। আবার লাস্টে বলছে তাহলে পার্টি কাটি আর কোনো আসবে না তার মধ্যে, তাহলে এই বিষয়টা তো আমার সাথে আলোচনা হয়নি, এবার তাহলে জিজ্ঞাসা করতে হবে। তো এবার তোমাকে তুমি যেটা বলে দেখো, এখন যদি পার্টি কাজ যায়, পার্টি যদি অন্য কোনো নেতা আসে, সেটা আলাদা জিনিস। ঘটনা হচ্ছে, এখন কেউ যদি স্বপনের কাছে না গিয়ে যদি অন্য কারো কাছে যায় রেকর্ড করার জন্য, তো স্বপন আটকাতে পারবে? ওটাই 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 আমি বলে ওটা আমি জানি না, মানে আমি ঠিক আছে কথা বলি। আর আমি ওকে বললাম যে আমরা সরে যাবো, এটুকু নিশ্চিন্তে থাক, আমার রকম কোনো রকম হেল্প বা কোনো রকম সহযোগিতা কোনো রকম করতে হবে না। তো কোনো ঠিক কিন্তু আছে। যদি হয় সে খবরটা আজকেই, কারণ আমি জানি তো মানুষকে। বুঝলাম না। যদি সত্য হয় তাহলে যে খবর যা করবে আজকেই। আচ্ছা আচ্ছা।
মানে যদি ঠিক আছে। হয় তাও আজকে, না হলে নাই, তাই তো? আজকেই, হ্যাঁ। কিন্তু আমি ওদেরকে জানালাম, তো বললাম কি তৃতীয় মাধ্যম হয়ে ফোন করেছিল আমাকে, মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে, মাধ্যম হয়ে বলেছিল, ঠিক আছে? তৃতীয় মাধ্যম কে? গুলজারকে বলেছিল। ও হ্যাঁ, ঠিকই আছে তো। তো আমি বলে নামটা যা হবে বললাম, তো আজকেই। আমি নামটা বলে দিলাম। এবার আমি ওকে জানালাম, এখন ফোন করেছিলাম, বললো তাহলে আমি একটু কথা বলি ওদের সঙ্গে, কথা বলে জানাই। তো ঠিক আছে। এবার দেখো, ও ডাইরেক্ট যদি ওদের সাথে কথা হবে ওটা তো আলাদা জিনিস, কথা বুঝলা? তুমি জানো না এরা অন্যরকম। হ্যাঁ, আমার কথা তুমি বুঝতে তৃতীয়। পারছো? যদি মনে করো ডাইরেক্ট ওদের সঙ্গে কথা হতো ওটা আলাদা জিনিস, এখানে তো একটা মাধ্যমে কথা হচ্ছে কি না? এবার আমি আবার ওকে জানালাম, ও আবার ওদের সাথে কথা বলে আমাকে জানাবে। ঠিকই আছে, তুমি ওটা শুনো, আমাকে জানাও আজকেই। হলে কারণ আসছে, এগুলা, না হলে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার না মিস্ত্রি আসছে, বুঝলে তো, আচ্ছা, আমি একটু আর কাজটা একটা করে কথা দিই। বলি, যদি কিছু কম বলে তাহলে কি করবো? না না না, কম না, এদের ওইটা তো অনেক বেশ ভালো আছে। তোমার ওইটা তুমি না না, না, আসলে, না দেখলে তুমিও বাকি যাবা। আমার কথা শোনো, যদি বাইচান্স দেখা গেলো কিছু কম বলছে, সেক্ষেত্রে কি করবো? বারবার তোমাকে ফোন করাতে আমি জেনে নিচ্ছি আগে, তাহলে কি ডান কম না, করবো? ওগুলো কম সম না, যেটা আছে ওটাই। আচ্ছা আচ্ছা, ওরা বলেছিল এটা আরে নিয়ে। যেটা হয়েছে সেটা অনেক কম হয়ে গেছে। তুমি যদি আজ থাকি তাহলে তুমি নিজে দেখতা। না, ওরা তো এবার এবার দেখো 50-এর কথা বলেছিল, এবার ওরা ওরা কম, ওরা এটাতে খুশি হয়ে যাবে। ওই যে যার কথা বললাম না, ওদেরকে আরো বেশি বলবে, দেখিও। সেটা তো দাদা জানি না, আমাকে বলেছিল মাধ্যমে, এখন ওদের সাথে কি কথা হয়েছে না যে ওকে কি অফার করেছে সেটা জানি না, কিন্তু আমাকে 50-এর কথা বলেছিল, সাহেবদাকে বলো, আমি সেভাবে তোমাকে বললাম। এবার তো আমার এখানে কোনো নট ইন্টারেস্ট, তুমি যদি আমাকে খাওয়ার জন্য যা খুশি মনে দেবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? এখানে মনে করো ঠিক আমার, আছে, তো সে ওইটা আর এই অসুবিধা হবে ঠিক না। আছে, আর আমি জানালাম ওকে, এবার ও ওদের ঠিক সাথে আছে, কথা আমি বলবো। আমার না মিক ফোন থেকে হচ্ছে। আচ্ছা 2 মিনিট কথা বলি। হ্যাঁ 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 বললাম ওদের সঙ্গে তো কথা হয়েছে, হ্যাঁ। তো ওরা তো দিতে চাইলো। তো ব্যাপার হচ্ছে ওরা রবিবারের দিন হাট করবে বলছে। এখন তো ডাল সিজন, বুঝতে পারছো, ওর মধ্যে হাতে থাকে না, তো রবিবারের দিন হাট করে সোমবার দেবে আর কি। তো সেদিনকে তোমাকে ওই 2বার ফোন করেছিলাম, তুমি তো বলো কাপড় কাচা হচ্ছে। আমি সেদিন, যেদিন দুবার ফোন করছিলাম, সেদিন বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। আর এই তার মধ্যে কালকে আমার না, সুব্রত কালকে 15 বক্সি, আগস্টে ব্যস্ত, যার জন্য তোমাকে কালকে না বিরক্ত শোনো না, করিনি। কালকে রাত 8টার সময় সুব্রত বক্সি দিয়ে পাঠিয়েছে এমার্জেন্সি মিটিং রাখতে হবে। আচ্ছা আচ্ছা। এবার যেহেতু ব্লকের সব কাজ আমাকে করতে হয়, হুম। এবার সঙ্গে সরকার ফোন করলেন। এবার ওই থেকে এখন থেকে আমি শুধু ওইগুলো তোড়জোড়ই ব্যস্ত, কারণ ফোন না করলে তো নেতাদের তো হবে না, ফোন করতে হবে। সে তো ঠিক আছে। ওই জন্য আমি আরেকটা এবার ফোন থেকে এবার সকাল ব্যাপার থেকে হলো লেগে কি, আছি। দেখো ওনাদেরকে তো বলা হলো, ওনারা রাজি হলো। এবার দেখা গেলো যে তুমি আমার সাথে তোমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারছি না। এবার দেখা গেলো ওনারা একটা গরু বিক্রি করলো বা একটা না জিনিস। না, ওদের কাছে প্রচুর আছে। আমি ওইভাবে, আমাকে আমি বাড়িতে এসে, আমার কথা শোনো, আমি ওইভাবে বলছি না। ব্যাপার হচ্ছে কি, দেখা গেলো কি বাইচান্স কি বলতো, আমাকে একটা পরে চাপ দিলো, তুমি পরে দেখা গেলো যে পাল্টি খেলে, এবার পরে চাপ দিলো, তখন আমি ফেসে যাবো না। যার জন্য আমি তোমার সঙ্গে তোমার যোগাযোগটা অবশ্যই করা দরকার, কি না? আচ্ছা ওই ওটা অসুবিধা নেই। হ্যাঁ, ওটা এ হোক, সোমবার অসুবিধা নেই। আমি আপাতত কাজগুলো করি, আমার আজকে মিটিং আছে, তাহলে নাহলে আমি আজকে ওদের বিপ্লব মিত্র তাহলে আমার কাটে দিবে। না, আমি তাহলে ওদেরকে হ্যাঁ বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি তো আমাকে হ্যাঁ বলেছিলে, সেইভাবে বলেছিলাম কিনা ওদেরকে। আচ্ছা এবার বলো, তুমি তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমাকে একটু সময় দাও, আমি কাজগুলো সে করি, নাহলে তুমি কাজ করো, আমার অসুবিধা মিটিং নেই। ওই আছে জন্য আজকে। 2 মিনিট চাইলাম, মানে কি বলো, তাহলে ওদেরকে তাহলে হ্যাঁ বলেছি, তাহলে রবিবারে ওরা তাহলে রেডি করে ফেলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওদের সামনাসামনি। নমস্কার। কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম, যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয়। এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে। কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস, তো তারা যা শাস্তি দিবে আমি তা মেনে নেব। এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে, সেটার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত, এবং আমি এর শেষ দেখে ছাড়ব। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অন্তত একটা টুইটও করেছে, যেটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে বাঁশুড়িয়া অঞ্চলে যে তৃণমূলের সভাপতি রয়েছে, সে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করে দিয়ে একটা কথা বলছে, এবং তাতে 1 লক্ষ টাকা দিয়েছে, এবং তাতে কিন্তু জেলার অন্যান্য নেতাদের নামও কিন্তু জানা গেছে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন, এই যে তৃণমূলের কাটমানি চাওয়া বিষয়টা? প্রথমত বলি যে তৃণমূল তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয়, এটা একটি দুর্নীতির সংস্থা। এরা, এই দল সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য এরা সংকল্পবদ্ধ। প্রতিটা নেতা কর্মী এরা তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত। তারা নিজেরা কখনোই বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা মানুষের জন্য রাজনীতিটা করে।
নিজের জন্য রাজনীতিটা করে। এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া, টাকা দিয়ে এটা করা সম্ভব? একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরের মানুষকে সর্বশান্ত করছে, ভোট লুট করছে, মারপিট করছে, অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে। প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে। এটা বিএলআরও অফিসের কাজ, এটা বিডিও এবং থানা, গঙ্গারামপুর থানা, বিডিও গঙ্গারামপুর, এদেরকে এই বিষয়গুলো দেখা উচিত। মানুষ হতাশাগ্রস্ত। এটা কোন রাজ্যে বসবাস করছে? এইখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বিষয়টাকে উত্থাপন করেছেন, আমরাও এই বিষয়ে জেনেছি। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এই রকম দুষ্কৃতী দল যারা নিচ থেকে ওপর অবধি প্রতিটা নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। নাম এখানে মন্ত্রী বিপ্লব মিত্রের নামও এসছে এবং অন্যান্য নেতাদেরও নাম এসছে। এদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এদের টাকার উৎস কোথায়, কিভাবে এরা হচ্ছে কি রাজনীতিটা করে, এটা দেখা উচিত। একটা অভিযোগ উঠেছে ইয়ের নামে, অঞ্চল সভাপতি যে রয়েছে বাঁশুড়িয়াতে, তার একটা অভিযোগ রয়েছে যে হাত দিকে যাচ্ছে, একটা টাকা চেয়েছে, এই একটা অভিযোগ, কি বলবেন? দেখুন, চেয়েছি কি চেয়েছি না এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। এটা তবে এইরকম একটা অভিযোগ দলের কাছে এসছে। দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে, তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর করছে এবং যদি প্রশাসনগত বা মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই আইনের পথেই চলবে। এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্ধন করা যায়, সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে, তদন্ত সাপেক্ষ ব্যাপার। সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এরকম একটা খবর দলের কাছে আছে, দল দেখবে, যদি সঠিক হয় তার যা হবে, এবং আইন আদালতে যদি ব্যাপার থাকে সেগুলোও খুঁজে দেখা হবে যে সত্যি কি মিথ্যে। ওই বক্তব্যের মধ্যে নেতা মন্ত্রীদেরও নাম উঠে এসছে। কার নাম এসছে কি আসেনি আমি তো প্রথমেই বললাম, আজকের দিনে এই ডিজিটালের যুগে নানানভাবে মাধ্যম দিয়ে সেটাকে পরিবর্তন করা যায়, ইভেন কণ্ঠস্বর পর্যন্ত, সেটাও বিবেচনায় রাখতে হবে মাথায়। যদি প্রমাণিত হয় তাহলে দল থেকে বহিষ্কার বা এই ধরনের এটা তো যদি তো কোনো বক্তব্য হয় না, প্রমাণিত যদি প্রমাণিত হয়, ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে, সময় বলবে, এক্ষুনি তো দাঁড়িয়ে বলা যাবে না। নাকি ফাঁসানো হয়েছে বলে মনে করছি? দেখুন, আমি এই ধরনের আমরা এখনই এটা চিন্তা ভাবনা করছি, এরকম একটা অভিযোগ, আমি তো পরিষ্কার বলছি, এই ধরনের একটা অভিযোগ আমাদের কানে এসছে, দলের কানে এসছে। দলের যারা জেলা স্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারটা নিয়ে দেখছেন এবং দলের মতন করেই খুঁজে দেখবেন। যদি সিদ্ধান্তে পৌঁছায় দল ব্যবস্থা নেবে, যদি দল সিদ্ধান্তে না পৌঁছাতে পারে বা সঠিক মনে না হয় দলের কাছে, তাহলে দল ব্যবস্থা নেবে না। এবং এর ইতিমধ্যেই যদি কোনো আইনি প্রক্রিয়া থাকে, আমরা সেই আইনের দিকে তাকিয়ে থাকবো, কারণ বিচারের পথেই চলবে, নিজের গতিতেই চলবে। কিন্তু এটাও দেখতে হবে পাশাপাশি যে এরকম তথ্য প্রযুক্তির যুগে, আজকে ডিজিটালের যুগে, এই কথাগুলো, কণ্ঠস্বরগুলো বিকৃত করা হয়েছে কি হয়নি সেটাও দেখতে হবে।